2009 বা 8 এরকম সময়ে আমি বাংলাদেশের একজন প্রথম সারির শীর্ষই বলা যায় নারী কণ্ঠশিল্পী, আমাদের প্রজন্মের শীর্ষ একদম। তো তার অ্যালবামে, একক অ্যালবামে আমি গান লিখলাম, 3 থেকে 4টা গান লিখলাম। তো শেষ পর্যন্ত কয়টা গান ওই অ্যালবামে গেছিল আমি আমার মনে করতে পারছি না। তো সে তখন সিডি বের হতো আর কি, ক্যাসেট বের হতো, সিডি বের হতো। সেই সময় আমি গান লিখলাম। গান লেখার পর আমার যারা খুব কাছের ছিল তাদের নিয়ে আমি খুবই উত্তেজিত যে আজকে অ্যালবামটা বেরোচ্ছে। সম্ভবত পহেলা বৈশাখ ছিল, যে মানে সিডির দোকানে তখন উপচে পড়া ভিড় থাকতো, অমুকের অ্যালবাম আসছে, তমুকের অ্যালবাম আসছে। মানে যখন কাঙ্ক্ষিত অ্যালবাম থাকতো তখন তো লম্বা সিরিয়াল দিয়ে কিনতে হতো। তো আমি মালিবাগের একটা সিডির দোকানে গেলাম, যে আমার লেখা গান এসেছে। তার আগেই আমার অনেক তারকাদের সাথে কাজ হয়েছে, অনেক লিজেন্ডদের সাথে কাজ করেছি তার আগেই। কিন্তু ওই অ্যালবামটায় গান লেখাটা একটা আনন্দের ব্যাপার ছিল, এই কারণেই যে ততদিনে সেই নারী কণ্ঠশিল্পী তার 2-1টা সিনেমায় সে গান গেয়ে অলরেডি মানে আলোড়ন তুলে ফেলেছে, এবং আরো 2-3টা জিঙ্গেল ব্যাপক জনপ্রিয় হয়েছে। মানে তার প্রথম সলো অ্যালবাম আসছে, সেই অ্যালবামে একাধিক গান, আমার লেখা গান থাকবে। এটা ওই সময়ের জন্য বা ওই সময় যারা গান লিখি তাদের জন্য এটা বিরাট আনন্দের বিষয় ছিল। আর তখন আমার নিজের গাওয়া কোনো গান বাজারে আসেনি, ঘুড়ি তুমি কার আকাশেরও হোক, অথবা আমার লেখা সুরে মানে পূর্ণাঙ্গ অ্যালবাম হোক, এরকম কোনো কিছু তখনও আসে নাই। অল্প অল্প করে লিখি বিভিন্ন অ্যালবামে। তো ওইটার উত্তেজনা ছিল মারাত্মক। আমি আমার খুব কাছের একদম স্বজন 2-3জন মানুষকে নিয়ে সেই মালিবাগের সিডির দোকানে গেলাম। আমাকে অ্যালবামটা দিল, সিডিটা বের করলাম। সিডিটা আমাদের সেই সময় সিডি নিয়ে নিজের নাম দেখাটা ছিল বিরাট আনন্দের বিষয়। এখন তো বড় বড় ছবি দিলেও অতটা আনন্দ আসে না। তো ছবিটা যখন দেখলাম, কাভারটা উল্টালাম, উল্টানোর পর দেখলাম আমার নাম নেই, এবং নামটা আরেকজনের নামে। তো এটার জন্য দায়ী কে? সংশ্লিষ্ট সুরকার এবং সেই প্রযোজনা প্রতিষ্ঠান। তা আমি প্রযোজনা প্রতিষ্ঠানে গেলাম, যাওয়ার পর তারা বলতেছে যে আপনার সুরকার যে গীতিকারের নাম দিয়েছে আমরা তার নাম ছাপিয়েছি, এখানে কিছু করার নাই, আমাদের তো কিছু করার নাই, আমরা কি জানি যে ওই শিল্পীর গান কে কে লিখছে? সুরকার, সঙ্গীত পরিচালক যে গীতিকারদের নাম দিয়েছে আমরা তার নাম ছাপিয়েছি। তো আমি তারপর সেই সুরকারকে ফোন করলাম, ফোন করে বললাম যে আপনি আমার নামটা কেন না দিয়ে আরেকজনকে নামটা দিলেন, এটা কেন হলো? সে বলল যে এটা মিস্টেক হয়ে গেছে, পরবর্তীতে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, পরবর্তীতে আবার রিপ্রিন্ট হলে ঠিক করে দেওয়া যাবে। মানে কত দায় সারা কথাবার্তা। মানে প্রথমে যেটা ছাপানো হয় সেটা তো থাকে মানে কয়েক হাজার, পরবর্তীতে আবার রিপ্রিন্ট হবে কি হবে না সেটা তো কোনো ঠিক ঠিকানা নাই। আমি বললাম যে যে ভুলটা হয়ে গেছে এজন্য কি আপনার কিছু বলার নাই? তিনি আমাকে বললেন যে আসো সরাসরি কথা বলি। তা বেইলি রোডে একটা স্টুডিওতে আমি গেলাম, তিনি যেতে বললেন সেই সুরকার। যাওয়ার পর সেখানে একজন তারই এক বন্ধু ছিল, তিনি মিডিয়ার একজন পাওয়ারফুল মানুষ সেই সময়ে, এখনো। আমি তাকে বললাম যে বড় ভাই, আমার নামটা নেই, 2-3টা গান আছে আমার এই অ্যালবামে, এত কাঙ্ক্ষিত অ্যালবাম, এখানে আমার নামটা নেই, এটা আমার খুব খারাপ লাগছে। উনি আমাকে বললেন যে নাম নাই তো কি হয়েছে, মানে নাম যাইতে হবে এমন কোনো কথা আছে? 2-3টা গানের নাম না থাকলে কি হয়? এমনভাবে তাচ্ছিল্য করে কথা বললেন। আমি বেরোলাম, বেরিয়ে আমি আমার পরিচিত 2 থেকে 3জন সাংবাদিক কলিগকে ফোন দিলাম। তারা একটা যৌক্তিক কথা আমাকে বলল যে তোমার উচিত হবে এটা রেকর্ড করা, যে তারা যে তোমাকে থ্রেট দিচ্ছে বা হুমকি ধামকি দিচ্ছে এটা রেকর্ড করা। আমি আবার ভেতরে ঢুকলাম স্টুডিওর। আবার কেন আসছো? আমি বললাম যে আমার নাম আপনি কেন দেন নাই? গানটা তো আমার লেখা, আপনি আমার নাম কেন দেন নাই? এটা বলার পর তিনি বললেন যেখানে অনেকের নামই এরকম করে গেছে। আমি দেখলাম যে আমার লেখা গান আরেকজনের নামে আসছে, আরেকজনের লেখা গানের নাম আরেকজনের নামে আসছে। এরকম মিস্টেক আমার জীবনে এরকম আমার এর পরবর্তীতে হয়েছে। মানে আমার এক বড় ভাইয়ের লেখা গানের নাম আমার নাম দিয়ে দিছে। তো সেখানে তো আমার কিছু করার নাই। আমি পরবর্তীতে বলেছিলাম যে এটা কারেকশন করে দিয়েন। শিল্পীকেও বলে দিয়েছিলাম যে এরপর থেকে কখনো লাইভে গাইলে আমার নাম না বলে মূল যে গীতিকার তার নাম বলতে। তো মূল ব্যাপার হচ্ছে এইখানে যে আমার
গান আরেকজনের নামে যে চালানোর পর অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু উনি আমাকে বললেন যে এত বাড়াবাড়ি করো না, নামের জন্য এত লাফালাফি করো না, এরকম করলে ঝামেলা আছে। আমি বললাম কি ঝামেলা আছে, কি ঝামেলা করবেন? তখন ওই সিনিয়র ভাই, বড় ভাই আমাকে বললেন যে এই শহরে থাকতে দেবো না বেশি বাড়াবাড়ি করলে। কয়দিন ধরে আসছে ইন্ডাস্ট্রিতে। হুমকি, প্রথম আমি ঢাকা শহরে একটা বড় হুমকি পেলাম। তখন গত সরকারের শুরুর দিকে ওই সরকারের ছত্রছায়ায় থাকা মানুষ, আমি ভেবেছিলাম যে জীবনে কোনোদিন যদি পারি তাকে আমি একটু জবাব দেব, জিজ্ঞেস করব। তো সরকার পতনের পর কিছুদিন আগে আমি একটা টেলিভিশন চ্যানেলে গিয়েছি একটা কাজে, সেইখানে ওনার সাথে আমার দেখা। আমি বললাম যে আপনার মনে পড়ে 2008-9 সালের এই ঘটনার কথা? আরে দূর 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 দূর, কি বলো, ওগুলো ভুলে যাও। বললাম না, আমি তো ভুলি নাই, আমি তো খোঁচায় খোঁচায় আমি এগুলো তাজা রাখছি। আপনি আমাকে বলছিলেন ঢাকা শহর ছেড়ে যেতে, এই হুমকিটা আপনি আমাকে কেন দিছিলেন? এখন যদি সেদিনের সেই দুর্বল লুৎফর হাসান তো নাই, আমি খুব শক্তিশালী না, খুব প্রভাবশালীও না, কিন্তু তখন আমি নতুন কাজ শুরু করছি, তখন আসলে আমার কথা বলার জায়গা ছিল না। আমার দেশের অত মানুষ আমার পরিচিত ছিল না যারা আমার পক্ষে কথা বলবে। এখন কিন্তু আমার পক্ষে কথা বলার মানুষ আছে। আমি যদি এখন আওয়াজ তুলি কি করবেন আপনি? উনি আমাকে মানে জড়ায় ধরছে, এই করছে এই করছে, সরি বলছে। বলল যে কোন গানটা বলো তো? আমি বললাম যে গান সিডি চলে যাওয়ার পর, ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পর আমি নিজে কোম্পানিকে ফোন দিয়ে এবং শিল্পীকে ফোন করে ইউটিউব থেকে আমার নাম বসায় নিছি, যেটা আমার লেখা গান। যার নামে দিছেন এর নাম ফালান, আমার নাম, আমার নাম বসান। ওটা বসানো হয়ে গেছে। তো খুবই পপুলার গান। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু আমাকে হুমকিটা কেন দিলেন, কেন দিছিলেন? দিন কি চিরদিন একরকম যায়? তারপর উনি লজ্জায়, উনি সিনিয়র মানুষ, লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে আমাকে আমার হাতটা ধরে বললেন যে লুথর ভুলে যেও এইসব। হ্যাঁ এখন ভুলে যাব, সমস্যা নাই। তো এই যে দীর্ঘ আলাপটা করলাম কেন? প্রতিনিয়ত বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলি। এই অসঙ্গতি নিয়ে কথা বলতে গেলে হুমকি আসে। আজকে একজন আমাকে লিখেছে প্রকাশ্য আমার একটা পোস্টের মধ্যে, এই পেজের পোস্টেরই একটা কমেন্টে লিখছে যে আমাকে ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলবে, লিখেছে সে প্রকাশ্যে। তারপর আমি তাকে নক করেছি, তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি যে আপনি কি কারণে এটা বললেন, কি কারণ? উনি কোনো যৌক্তিক কোনো কথা বলতে পারেন নাই, কিন্তু বলেছে উত্তেজনায়। আবার প্রাথমিক শিক্ষায় যে গান বাদ দেয়া এটা নিয়ে কথা বলেছি, তো 2-3 জন আমাকে ইনবক্সে এসে যা তা বলেছে, একদম যা তা। আবার যখন গত সরকারের সমালোচনা করি, তখন তাদের যারা মানে গুপ্ত হয়ে আছে তারাও উকি দিয়ে ফিল্টার মেসেজে ফেক আইডি থেকে হুমকি ধামকি দেয়। আমার কথা হচ্ছে যে ওই যে 2008-9 সালের দিকে যে লোক আমাকে ঢাকা শহর ছেড়ে চলে যেতে বলছিলেন, দাপট দেখিয়েছিলেন, আজকে এতগুলো 16-17 বছর পর, এতগুলো বছর পরে তিনি কিন্তু লজ্জায় মাটিতে মিশে যান আমার সাথে দেখা হওয়ার পর। তা আজকে আপনি যদি আমাকে হুমকি দেন, অন্য যে কাউকে হুমকি দেন, মানে মেরে ফেলার হুমকি বা মারধর করার হুমকি, যা কিছু হুমকি দেন না কেন, আপনার বোধ চলে আসবে। বেশি না, 7 থেকে 8 বছর পর দেখা গেল যে আপনার বোধ চলে আসবে। এজন্য আপনার পছন্দের দলের ক্ষমতায় থাকতে হবে না, আপনার অনেক টাকা পয়সাও আসতে হবে না, অথবা আপনি দুর্বল হয়ে গেলেও হবে না। মানে আপনার মধ্যে এক ধরনের বোধ তৈরি হবে। তখন আপনার একজন মানুষকে যে আপনি যে মানে মেরে ফেলার হুমকি দিছিলেন, এটার জন্য আপনার লজ্জা হবে। মানে এই যে আজকে আমরা অনেককেই ইনবক্সে গিয়ে গালিগালাজ করি, পোস্টে গিয়ে গালিগালাজ করি, দেখবেন 5 থেকে 7 বছরের মধ্যে আপনি যদি বেঁচে থাকেন আপনার মধ্যে এক ধরনের লজ্জা হবে। আপনি আয়নায় নিজের চেহারা দেখতে পারবেন না। মানুষ হিসেবে মনে হবে যে আমি এত ঘৃণিত কেন নিজের কাছে? মানে নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবেন না, নিজেকে নিজে সম্মান করতে পারবেন না। তাই কাউকে প্রকাশ্যে, অপ্রকাশ্যে, কমেন্টে, ইনবক্সে অথবা যে কোনোভাবে মানে কোনো প্রকার হুমকি দেয়া থেকে বিরত থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।